আচ্ছা, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। তাও যদি কোনো সমস্যা হয় লাইভের মাঝখানে একটু কমেন্টে সবাই জানাবেন। আচ্ছা, আমি আসমাউল হোসনা মিম। আজকে তোমাদের সাথে আছি বাংলা বোর্ড টিচার হিসেবে। পুরো কোর্স জুড়েই আমি তোমাদের সাথে থাকবো বাংলা বোর্ড টিচার হিসেবে। আর সেই সাথে তোমাদের সাথে আরো আছেন সুমাইয়া নীলা আপু, যিনি হচ্ছে স্ক্রিন টিচার হিসেবে তোমাদের সাথে জুমেও জয়েন থাকবেন। আর একই সাথে উনি ফেসবুকে কমেন্ট সেকশনেও তোমাদের প্রবলেমগুলো দেখবেন। ঠিক আছে? তো আহ আজকে আমাদের ক্লাসের যে টপিকটা, সেই টপিকে যাওয়ার আগে শুরুতেই আমি যে জিনিসটা বলে নিতে চাইবো সেটা হচ্ছে যে বাংলা যে বিষয়টা তোমাদের নবম শ্রেণীতে তোমরা এখন যে স্ট্রাকচারে বাংলা বিষয়টা পড়তেছো, তো এই স্ট্রাকচারে বাংলা বিষয়টাতে তোমরা আসলে কিভাবে ভালো করতে পারো। আচ্ছা, বাংলা কি আসলে বই থরোলি মানে পুরোপুরি জাস্ট পড়ে গেলেই হয়? ব্যাপারটা কি আসলেই তাই? ব্যাপারটা কিন্তু তা না। এমন যদি হতো তাহলে কিন্তু বাংলা বিষয় সবাই ভালো করতো। তোমরা যদি হচ্ছে সচরাচর কোনো বোর্ড পরীক্ষা বা বড়সড় কোনো পরীক্ষার রেজাল্ট গুলো দেখতে যাও, তখন কিন্তু দেখবে সচরাচর যে স্টুডেন্টরা বেশিরভাগ সময় যে বিষয়গুলো খুব সহজ মনে করে, যেমন বাংলা বা ইংলিশ, মনে করে যে ভাষা এগুলো তো পারি, সবসময় পড়তেছি, দেখতেছি, শুনতেছি, এগুলো তো সবই পারি। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কিন্তু দেখা যায় যে এই বিষয়গুলোতেই তারা সবচেয়ে বেশি খারাপ করে। কেন করে? এর মেইন রিজনটা এটাই যে এই বিষয়টাকে তারা খুবই হালকা ভাবে নেয়। এটার মানে কিন্তু এটা না যে বাংলা বিষয়টা খুবই কঠিন বা কিছু একটা, ইংলিশ বিষয় খুব কঠিন, এমন কিন্তু না। ব্যাপারটা এটা যে তারা জাস্ট ব্যাপারটাকে হালকা ভাবে নেয়, নিজেরা বুঝতে চায় না, নিজেদের মাথাটা খাটাতে চায় না। তো বাংলা বিষয়টা যেটা করতে হবে তোমাদের, এটা অবশ্যই তোমরা যখন পড়বা, পড়ার সময় একটু রিলেট করে করে পড়তে হবে। সম্পর্কগুলো বুঝে বুঝে একটু পড়তে হবে। কিভাবে সম্পর্ক বুঝে বুঝে পড়বা? তোমাদের বইয়ের যে এখন নতুন স্ট্রাকচারটা আসছে, যেভাবে বইটা তোমাদের সাজানো হয়েছে, সেটা কিভাবে সাজানো হয়েছে যে আহ শুরুতে তোমাদের একটা গ্রামারের টপিক বা কোনো একটা সাহিত্যের টপিক দেওয়া হয়েছে। তারপরে সেটাকে তুমি কিভাবে হচ্ছে প্রয়োগ করতে পারো সেই দিকটা কিন্তু দেখানো হয়েছে। তো তুমি যদি শুরুতে ওই টপিকটা খুব ভালোভাবে বুঝো যে এটা টপিকটাতে আসলে কি বলা হয়েছে, হুম তারপর যদি ওই প্রয়োগের যে ব্যাপারটা এটাও তুমি ঠিকভাবে ওখানে যায় প্রয়োগ করতে পারো, যে না ঠিক আছে আমি প্রয়োগ করতে পারতেছি। হুম এই ব্যাপারগুলো যখনই দেখবা যে তোমার কাছে সব কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাইতেছে, তখনই কিন্তু দেখা যাবে যে আসলেই তুমি সত্যিকার অর্থে বাংলা বিষয়টাতে পারদর্শী হয়ে যেতে পারবা। বাংলা ভাষা আর বাংলা বিষয় দুইটা কিন্তু আসলেই ডিফারেন্ট ব্যাপার। ভাষায় আমরা কিন্তু অনেকেই শুদ্ধভাবে কথা বলতে পারি, আবার নাও বলতে পারি, তাই না? এখন কেউ একজন শুদ্ধভাবে কথা বলতে পারে না, এর মানে কিন্তু এই না যে সে বাংলা বিষয়ে খারাপ করবে বা কিছু একটা। কিন্তু বাংলা বিষয় ভালো করার জন্য তোমার অবশ্যই এই কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকতে হবে। তো এই পুরো কোর্স জুড়ে আমি তোমাদের কিভাবে বাংলা বিষয়ে ভালো করতে হেল্প করতে পারি, তোমাদের সেটার জন্য যেটা করতে হবে শুরুতেই, তোমাদের হচ্ছে কোর্সের যে ক্লাসগুলো থাকবে অবশ্যই 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 লাইভ ক্লাসগুলো করতে হবে। হুম যদি কোনো কারণে কখনো একটা দুইটা ক্লাস ছুটে যায়, সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমরা পরবর্তীতে সেই ক্লাসের রেকর্ডটা অবশ্যই যত দ্রুত সম্ভব দেখে নিবা। কারণ কি হয়, তোমরা যখনই হচ্ছে ক্লাসটা ফেলে রাখো, তখন মনে হয় যে আরে ক্লাসটা তো আছেই করা, আমি পরে আস্তে ধীরে দেখে নিব। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কিন্তু আসলে ওই জিনিসটা দেখা হয় না। এইভাবে তোমার পড়াগুলো জমতে থাকে, তোমার কনসেপ্ট গুলো জমতে থাকে। আর আমি যেটা বললাম যে তোমাদের পড়াগুলো এখন যেমন করা হয়েছে যে খুবই রিলেট করে করে পড়া, তো একটা অংশ যদি তুমি বুঝতে না পারো, তুমি কিন্তু পরবর্তীতে যে আরেকটা অংশ বুঝতে পারবে না। ঠিক আছে? তো এর জন্য অবশ্যই তোমাদের যেটা করতে হবে, সিকোয়েন্স অনুযায়ী যেভাবে ক্লাসগুলো হচ্ছে পুরো ক্লাসগুলো লাইভ করতে হবে। ঠিক আছে? আর যেটা বললাম যে কোনো কারণে যদি তুমি ক্লাসে অ্যাটেন্ড করতে না পারো বা কোনো ক্লাসের কোনো অংশ তুমি বুঝতে পারতেছো না, এমন হলে যেটা করবা, তোমাদের হচ্ছে রেকর্ড ক্লাসটা দেওয়া থাকবে, রেকর্ড ক্লাসটা অবশ্যই সময় মতো দেখে নিবা। এরপর যেটা করতে হবে দ্বিতীয়ত, তোমাদের ক্লাসের পরে একটা নির্দিষ্ট সময় পরে তোমাদের হচ্ছে আমি একটা লেকচার নোট রেডি করে দিব। এই যে পুরো লেকচারে আমি কি বলতেছি, এর বাইরে তোমাদের আর কি দরকার, কি কি জানতে হবে, অবশ্যই এই ব্যাপারগুলো সবই থাকবে তোমাদের লেকচার নোটে। এই লেকচার নোটটা অবশ্যই তোমাদের ক্লাসের পরে পড়ে একদম আত্মস্থ করে ফেলা যেটাকে বলে, সেটা করতে হবে। লেকচার নোটটা শেষ করার পর, ক্লাসটা শেষ করার পর, এরপর গিয়ে তোমাদের যেটা করতে হবে, তোমাদের যে স্টুডেন্টদের আমরা কোর্সে যে ডেমো না সরি কোর্সের যে এক্সাম গুলো দিচ্ছি, এক্সাম গুলো থাকবে অবশ্যই লেকচার অনুযায়ী, সেই এক্সাম গুলো কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করে ফেলতে হবে। নইলে কিন্তু তোমার কোনোভাবেই একটা টপিক পুরোপুরি ক্লিয়ার হবে না।
তো এর মাঝেও যদি ক্লাসের পরে বা লেকচার নোট পড়ার পরে কোনোভাবে যদি তোমাদের কোনো টপিকে সমস্যা থাকে, সেটা সলভ করার জন্য তো আমরা আছি। আর ক্লাসের মাঝে কথার মাঝখানে যদি কোনো টপিক বুঝতে সমস্যা হয়, সেটার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো বা জুমে জানাতে পারো, ইনস্ট্যান্ট সেটা সলভ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা মেইন ক্লাসে যাই। মেইন ক্লাসে আজকের হচ্ছে অধ্যায় 1। শুরু থেকে স্লাইডে দেখতে পাচ্ছ অধ্যায় 1। আমাদের অধ্যায়টার নাম হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। তো এই চ্যাপ্টারটাতে আমরা আজকে কি পড়বো? আচ্ছা, শুরুতেই যদি হচ্ছে টপিকগুলোর আজকের লেকচারে কি কি থাকতেছে সেটা একটু আমরা সংক্ষেপে দেখে নিই। শুরুতেই আমরা দেখবো যে যোগাযোগ জিনিসটা আসলে কি। দেখবা এই চ্যাপ্টারের মধ্যে যোগাযোগ কথাটা বারবার আসছে। যোগাযোগ জিনিসটা আসলেই কি? আমরা যোগাযোগ বলতে নর্মালি যা বুঝি বইয়ে কি আসলেই সেটা বোঝানো হয়েছে কিনা সেটা তুমি এখানে বুঝবা। এরপর দ্বিতীয়ত যেটা আসছে যে যোগাযোগের উদ্দেশ্য কি, মানে যোগাযোগ আমরা কেন করি। এরপর আসবে যোগাযোগের ধরন, মাধ্যম, উপকরণ, এই জিনিসগুলো কি, এগুলো আজকে আমরা সবাই এই কনফিউশন গুলো ক্লিয়ার করবো। এগুলোর মধ্যে কিন্তু সবারই অনেক কনফিউশন থাকে। এরপর আমি যেটা বললাম যে তোমাদের এই একটা টপিকের পরে সেটার সাথে রিলেট করে একটা সাহিত্য নমুনা দেওয়া থাকে। সেই সাহিত্য নমুনা একটা এখানে আসছে। সাহিত্য নমুনা হিসেবে তোমাদের এখানে যেটা দেওয়া হয়েছে হুমায়ুন আহমেদের একটা উপন্যাস আগুনের পরশমণি। এই উপন্যাসটার হচ্ছে ছোট্ট একটা অংশ তোমাদের এখানে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটাও আমরা পড়বো আজকে। সেটার মেইনলি মূল ভাবটা পড়বো আর কি। আর এরপর আসবে এই সাহিত্য নমুনা থেকে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলোর উত্তরগুলো আমরা দেখবো যে কিভাবে অ্যান্সার গুলো করবা। আর বাস্তব ক্ষেত্রে যোগাযোগ ব্যাপারটা আসলে কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখবো। আচ্ছা, শুরুতেই আমরা যাব যোগাযোগ জিনিসটা আসলে কি। আচ্ছা, আমরা খুব সাধারণ সেন্সে যোগাযোগ বলতে কি বুঝি? এই আমি ওর সাথে যোগাযোগ করতেছি, সে তার সাথে যোগাযোগ করতেছে, এটা বলতে মেইনলি কি বুঝি? যোগাযোগ করা বলতে কিন্তু আমরা মেইনলি বুঝি হয়তো ফোনে কথা বলা, বা এখন তোমরা যে জিনিসে সবচেয়ে বেশি অভ্যস্ত হয়তো হোয়াটসঅ্যাপে টেক্সট দেওয়া হতে পারে, বা হতে পারে যে মেসেঞ্জারে টেক্সট দেওয়া, ফোনে টেক্সট দেওয়া, মেইনলি টেক্সটিং বা হচ্ছে ফোন করা, এই ব্যাপারগুলোকে কিন্তু আমরা সাধারণত যোগাযোগ হিসেবে বুঝি। কিন্তু আসলে যোগাযোগ হিসেবে শুধু কিন্তু এই লেখা বা কাউকে কল করা এই ব্যাপারগুলো বুঝায় না। আমরা যে নর্মালি কথা বলি বা কাউকে কোনো ইশারা দেই বা কাউকে কিছু একটা বোঝানোর চেষ্টা করি, মেইনলি যেটা মেইন কথা সেটা হচ্ছে যে কারোর সাথে কোনো ভাবের আদান প্রদান করা হলেই সেটাকেই বলা হয় হচ্ছে যোগাযোগ। দেখো একটা লাইন তোমাদের এখানে বলা হয়েছে, সেটা কি? যোগাযোগ হচ্ছে দুইজন বা আরো বেশি সংখ্যক মানুষের মধ্যে ভাব বিনিময়ের একটি প্রক্রিয়া। এই কথাটাই কিন্তু আমি বললাম, একটু ডেসক্রাইব করে বলেছি, তাই না? এখানে যেটা হবে মেইনলি যোগাযোগের ক্ষেত্রে দুইটা পক্ষ থাকবে। এক পক্ষ সে হচ্ছে ভাবটা প্রেরণ করতেছে, মানে পাঠাচ্ছে, মানে যা বলতে চাচ্ছি বা যা জানাতে চাচ্ছি সেটা বলতেছে। আরেক পক্ষ সেটা শুনতেছে বা সেটা থেকে সে একটা মেসেজ নিচ্ছে। যেমন এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি অনলাইনে, এটাও কিন্তু এক ধরনের যোগাযোগ। এখানে দেখো আমি তোমাদের পড়া বুঝাচ্ছি, বুঝানোর চেষ্টা করতেছি, কিছু একটা বলার চেষ্টা করতেছি, সেটা তোমাদের পর্যন্ত যাচ্ছে। এখানে আমি এক পক্ষ, তোমরা হচ্ছে আরেক পক্ষ, ঠিক আছে? এই ব্যাপারটাও কিন্তু এক ধরনের যোগাযোগ। এর মানে এখান থেকে কিন্তু এটাই বুঝলাম যে যোগাযোগ বলতে কিন্তু শুধু আমরা ফোন কল টেক্সটিং এই ব্যাপারটা না। যোগাযোগ ব্যাপারটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন এটা তখনই সফল হবে যখন তুমি একটা কিছু বলতেছো বা কোনো একটা জিনিস জানানোর চেষ্টা করতেছো, অপর পক্ষ সেই জিনিসটা বুঝতেছে। ঠিক আছে, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবা। এটা হচ্ছে যোগাযোগের একটা সফল যোগাযোগের একটা অন্যতম শর্ত। আচ্ছা, এর পরের স্লাইডে আমরা যাই। এরপর আছে হচ্ছে যোগাযোগের উদ্দেশ্য। যোগাযোগ আমরা কেন করি? এই যে বললাম কথা বলতেছি, কথা বলা এক ধরনের যোগাযোগ। এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এটা এক ধরনের যোগাযোগ। যোগাযোগ আমরা কেন করি? এখানে দেখো আমি দুইটা জিনিস লিখছি। যোগাযোগের উদ্দেশ্য এক হচ্ছে নিজের চিন্তা, অনুভূতি, চাহিদা প্রকাশ করা, আর অন্যের চিন্তা, অনুভূতি বা চাহিদা সেটা বোঝা। এখন ধরো আমি কেন কথা বলতেছি এই ক্লাসে? আমি কথা বলতেছি, আমার কথা বলার কারণ হচ্ছে আমি তোমাদের কোর্সের টিচার। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে আজকে তোমাদের আমি এই যোগাযোগের ব্যাপারে বিভিন্ন মাধ্যমে যে যোগাযোগ, এই ব্যাপারগুলো তোমাদের আমি বুঝাবো। এই উদ্দেশ্যে আমি কথা বলতেছি, তাই না? আমি কি করতেছি যে আমি যা জানি সেটা হচ্ছে তোমাদের জানানোর চেষ্টা করতেছি। আর তোমরা ক্যামেরার ওপারে বা স্ক্রিনের সামনে যারা আছো তারা যেটা করতেছো যে তোমরা আমার কথাটা শুনতেছো, আমার কথাটা বুঝার চেষ্টা করতেছো, আমার কথা থেকে একটা মেসেজ নেওয়ার চেষ্টা করতেছো। আচ্ছা, তাই না? এটাই কিন্তু। তো আমার যোগাযোগের উদ্দেশ্য কিন্তু এটাই।
তুমি ধরো অন্য যে কারো যোগাযোগের উদ্দেশ্য কি হতে পারে, ধরো তুমি হচ্ছে রাস্তায় দাঁড়ায় আছো, কোন একটা রিক্সা দরকার তোমার এই মুহূর্তে, কোন একটা রিক্সায় তুমি কোথাও যাবা। তো রাস্তায় দাঁড়িয়ে তুমি হচ্ছে একটা রিক্সা ডাক দিলা, রিক্সাওয়ালা তোমার ডাক শুনে তোমার কাছে আসলো। এটা কিন্তু এক ধরনের যোগাযোগ। কি হলো, তুমি এখানে তোমার চাহিদাটা বোঝানোর চেষ্টা করতেছো যে আমি যেতে চাই, কোথাও যেতে চাই। তো রিক্সাওয়ালাও বুঝলো যে তোমার চাহিদা, সে তোমাকে তুমি চাচ্ছ যে সে আসুক, তুমি তার রিক্সায় যাবা, এটা হচ্ছে তোমার চাহিদা। তো এটা বুঝে একটা কিন্তু সফল যোগাযোগ হলো, তাই না? এটাই হচ্ছে মেইনলি যোগাযোগের উদ্দেশ্য, একজনের চিন্তা অনুভূতি বা চাহিদা বোঝা, আর আরেকজন কি বুঝাতে চাইতেছে সেটা বোঝা। ঠিক আছে। আহ এরপর যেটা আসে দেখো, যোগাযোগের ধরন। এই যে বললাম এইভাবে যোগাযোগ করি, কথা বলতেছি, সামনাসামনি কথা, ডাক দিয়ে কথা। হ্যাঁ, যোগাযোগ কিন্তু আসলে অনেক ধরনের হতে পারে, তাই না? যোগাযোগের ধরন ব্যাপারটাকে এর জন্য যেটা করা হয়, যে আমরা সব মিলিয়ে তিনটা ভাগে আনতে পারি। প্রথমত যেটা আসতে পারে সেটা হচ্ছে বাচনিক বা ভাষাগত যোগাযোগ। বাচনিক বা ভাষাগত যোগাযোগ বলতে যেটা বোঝায় যে দুই পক্ষ থাকবে, সামনাসামনি তাদের মধ্যে কথা হবে, কথা বলে সরাসরি কথার মাধ্যমে যে যোগাযোগটা হয় সেটাকে বলে হচ্ছে বাচনিক বা ভাষাগত যোগাযোগ। এরপর আরেকটা ভাগ আছে যেটা হচ্ছে অবাচনিক বা ভাষাবিহীন যোগাযোগ। অবাচনিক বা ভাষাবিহীন যোগাযোগ কি? এখন ধরো অবশ্য এখন চিঠিপত্রের প্রচলন নাই, এর জন্য হচ্ছে আমি ফেসবুকের উদাহরণে যাই। ধরো তোমার কোনো একটা বই দরকার, তো তুমি কি করলা, টুক করে তোমার একটা ফ্রেন্ডকে ফেসবুকে টেক্সট পাঠালা যে দোস্ত আমার ওই বইটা দরকার, একটু নিয়ে আয়। ঠিক আছে, এটাও কিন্তু এক ধরনের যোগাযোগ। এখানে কিন্তু তুমি ডিরেক্টলি কথা বললা না, তুমি কি করলা, তুমি হচ্ছে কিছু একটা লিখলা, তাই না? কথার বাইরে একটা কিছু করে সেটার মাধ্যমে তুমি যোগাযোগ করলা। তো কথার বাইরে কোনো কিছুর মাধ্যমে যদি কোনো যোগাযোগ হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে অবাচনিক বা ভাষাবিহীন যোগাযোগ। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা লিখিত যোগাযোগ। লিখিত যোগাযোগ আর অবাচনিক যোগাযোগ কিন্তু মানে একটু ডিফারেন্স আছে। অবাচনিক যোগাযোগে যেটা হতে পারে যে তোমার লেখার ব্যাপারটাও আসতে পারে, এর সাথে আরেকটা ব্যাপার আসবে। ধরো কেউ তোমাকে ইশারা দিয়ে ডাকলো, যেটা আমি বললাম রিক্সা ডাকা বা কিছু একটা, বা ধরো তোমার সামনে কেউ একজন দাঁড়ায় আছে, তাকে তুমি জাস্ট এমনি হাত দিয়ে ইশারা দিয়ে ডাকলা এদিকে আসো। বা হচ্ছে কেউ তোমাকে জিজ্ঞেস করলো তুমি কিছু খাবা, তোমার ক্ষুধা লাগে না, তো তুমি মাথা নেড়ে বললা না, খাবো না। এই সবই কিন্তু অবাচনিক যোগাযোগের মধ্যে পড়ে। আর লিখিত যোগাযোগ যেটা, এটা হচ্ছে তোমার সরাসরি জাস্ট লিখবা তুমি, হতে পারে সেটা চিঠি, হতে পারে সেটা কোন একটা পোস্টার, বা আমরা যে নর্মালি বই পড়ি, তাই না, হতে পারে যে কোন একজন লেখক কিছু একটা লিখছেন, সেই জিনিসটাও কিন্তু হচ্ছে এক ধরনের লিখিত যোগাযোগ। আমরা যে বিভিন্ন সাহিত্য পড়ি, বিভিন্ন উপন্যাস পড়ি, কবিতা পড়ি, এগুলো কিন্তু এক একটা হচ্ছে লিখিত যোগাযোগের উদাহরণ। ঠিক আছে, আমরা একটু আরেকবার এই ব্যাপারটা ক্লিয়ার করি। বাচনিক বা ভাষাগত যোগাযোগ হচ্ছে দুই পক্ষের মধ্যে সরাসরি কথার মাধ্যমে যোগাযোগ। ঠিক আছে। লিখিত যোগাযোগ যেটা, সেটা হচ্ছে লেখার মাধ্যমে যে যোগাযোগটা হয়, সেটা হচ্ছে লিখিত যোগাযোগ। আর এরপরে অবাচনিক বা ভাষাবিহীন যোগাযোগ, এটা হতে পারে কোন একটা ইশারার মাধ্যমে বা লেখার মাধ্যমেও হতে পারে। এই ধরনের যোগাযোগটা মানে হচ্ছে কথার বাইরে যে কোনো কিছুর মাধ্যমে যে যোগাযোগটা হয়, সেটা হয় হচ্ছে অবাচনিক বা ভাষাবিহীন যোগাযোগ। আচ্ছা, এর পরের স্লাইডে একটু যাই। এরপরে কি আছে দেখো, এখন হচ্ছে পরপর দুইটা স্লাইডে তোমাদের একটু কনফিউজিং দুইটা টার্ম আসবে। একটা আসছে হচ্ছে যোগাযোগের মাধ্যম, আর এরপর আসছে হচ্ছে যোগাযোগের উপকরণ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু, মাধ্যম আর উপকরণ শুনতে তো সেম লাগতেছে, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কই? আসলে ডিফারেন্সটা খুবই সূক্ষ্ম একটা ডিফারেন্স, আমি একটু বুঝাই বললেই আশা করি তোমরা বুঝবা। দেখো, উপকরণ ব্যাপারটা কি? উপকরণ হচ্ছে কিছু জিনিস, যে জিনিসগুলোর মাধ্যমে আমি, যে জিনিসগুলো দিয়ে আমি কিছু একটা ক্রিয়েট করব, কিছু একটা বানাবো, সেই বানানো জিনিসটার মাধ্যমে আমি হচ্ছে যোগাযোগ করব। যেমন ধরো আমি এখানে উপকরণ হচ্ছে যোগাযোগের উপকরণ তিন ধরনের দেখিয়েছি: প্রত্যক্ষ উপকরণ, লিখিত, আর হচ্ছে যান্ত্রিক উপকরণ। প্রত্যক্ষ উপকরণের মধ্যে দেখো বাক প্রত্যঙ্গ একটা ব্যাপার আসছে। বাক প্রত্যঙ্গের মাধ্যমে আমরা কি করি? এই যে আমি কথা বলতেছি, কথা কিভাবে বলতেছি? আমার কিন্তু বাকযন্ত্রের মাধ্যমে, বাক প্রত্যঙ্গের মাধ্যমে। বাকযন্ত্র ব্যাপারটা কি? এটা যখন আমরা
একটু পরের দিকে এই অক্ষর বা শব্দ রিলেটেড চ্যাপ্টার গুলো পড়বো, তখন একটু পড়বো। তাও আমি সংক্ষেপে একটু বলি। এই যে আমাদের গলা, নাক, ঠোঁট, দাঁত, এগুলো সবই কিন্তু আমাদের বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গের অংশ, তাই না? এই যে বাক প্রত্যঙ্গ গুলা, এগুলার মাধ্যমে আমরা কি করি? ধরো আওয়াজ বের করতেছি, কোন একটা আওয়াজ হচ্ছে, কোন একটা ধ্বনির সৃষ্টি করতেছি বাক প্রত্যঙ্গের মাধ্যমে। সেই ধ্বনির মাধ্যমে আমি যেটা করতেছি, সেই ধ্বনির মাধ্যমে কিন্তু আমি কথা বলতেছি। তোমরা কি পার্থক্যটা বুঝতে পারতেছো? পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করো। আমি আরেকটা এক্সাম্পল দিই। যেমন ধরো, যান্ত্রিক উপকরণের মধ্যে আছে হচ্ছে মোবাইল ফোন উপকরণ, এটা একটা। এটার মাধ্যমে কি করব? এটার মাধ্যমে আমি কিছু একটা করব। মোবাইল ফোন দিয়ে আমরা কি করতে পারি? ধরো কাউকে আমি এসএমএস করলাম, মোবাইল ফোন দিয়ে এসএমএস করলাম, ওই এসএমএস টার মাধ্যমে আমি কারোর সাথে যোগাযোগ করলাম, আমার মনের ভাবটা প্রকাশ করলাম। ঠিক আছে? আশা করতেছি তোমরা এই ব্যাপারটার মধ্যে ডিফারেন্সটা বুঝে গেছো। তো আমরা হচ্ছে খুব কমন কিছু যোগাযোগের মাধ্যম আর উপকরণ একটু জেনে নিই। যোগাযোগের মাধ্যম আর উপকরণ দুইটাই হচ্ছে তিন ধরনের হতে পারে: প্রত্যক্ষ মাধ্যম, লিখিত মাধ্যম আর যান্ত্রিক মাধ্যম। প্রত্যক্ষ মাধ্যম কি? প্রত্যক্ষ কথাটার অর্থই হচ্ছে সরাসরি বা সামনাসামনি, দুই পক্ষই সামনাসামনি থাকবে। তো প্রত্যক্ষ মাধ্যম যোগাযোগের কি কি হতে পারে? হতে পারে কথা, এই যে কথা বলতেছে আমার সামনে থেকে যদি কেউ শুনে, সেটা হবে হচ্ছে প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগ। এরপর আসে হচ্ছে ইশারা, ইশারা দিয়ে কাউকে কিছু বললাম সামনাসামনি থেকে, সেটা হবে প্রত্যক্ষ। এরপরে অঙ্গভঙ্গি, তাকানোর ধরন, এই ব্যাপারগুলো কিন্তু সবই প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগ। এরপর আসে হচ্ছে লিখিত মাধ্যম। লিখিত মাধ্যম নামেই বুঝতেছো, আমি লিখে কিছু একটা প্রকাশ করব। কিসের মাধ্যমে করতে পারি সেটা? হতে পারে চিঠিপত্র, সাহিত্য, নোটিশ, বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি, এটসেট্রা, অনেক কিছু আছে এই জায়গায়। ঠিক আছে? এগুলো সবই হচ্ছে তোমাদের লেকচার নোটে খুব সুন্দর করে সাজানো থাকবে, তোমাদের বইয়েও বেশ কিছু জিনিস দেওয়া আছে অনেক সুন্দর করে। তো তোমরা এগুলো আস্তে ধীরে একটু পড়ে নিবা, আর কি বলতেছি এটা একটু হচ্ছে বুঝার চেষ্টা করবা। আচ্ছা, এরপরে যান্ত্রিক মাধ্যমে কি আছে? ইমেইল, অনলাইন মিটিং, অডিও ভিডিও কল, অথবা এই যে তোমরা অনলাইনে ক্লাস করতেছো, অনলাইন ক্লাস, এই ব্যাপারটাও কিন্তু যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ। আচ্ছা, এরপর আমরা উপকরণের মধ্যে কি দেখলাম? উপকরণেও কিন্তু সেম। উপকরণেও হচ্ছে প্রত্যক্ষ উপকরণ, লিখিত উপকরণ আর হচ্ছে যান্ত্রিক উপকরণ। প্রত্যক্ষ উপকরণ কি? এই যে আমরা প্রত্যক্ষ মাধ্যমগুলো যে দেখলাম, সেই মাধ্যমগুলোতে যোগাযোগ করতে আমরা যে উপকরণগুলো ব্যবহার করতেছি, সেগুলো হচ্ছে প্রত্যক্ষ উপকরণ। আমার কথাটা আরেকবার একটু বোঝার চেষ্টা করো, আমি আরেকবার বলি। প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগ করতে আমি যে উপকরণগুলো ব্যবহার করতেছি, সেগুলো হচ্ছে আমার প্রত্যক্ষ উপকরণ। যেমন একটা আমি শুরুতেই বললাম, বাক প্রত্যঙ্গ। আচ্ছা, এটা দেখাচ্ছি। হুম, আচ্ছা। এরপর আসে হচ্ছে ধরো কান, হাত, আঙ্গুল, চোখ, ইশারা, সংকেত, এগুলো সবই হচ্ছে প্রত্যক্ষ উপকরণ। এরপর আসে হচ্ছে লিখিত উপকরণ। সেম ভাবে প্রত্যক্ষ যেমন বললাম, সেম ভাবেই হচ্ছে লিখিত উপকরণগুলো আসে। কি আসে দেখো, হতে পারে কাগজ, কলম, পেন্সিল, পত্রিকা, দেয়াল পত্রিকা, এগুলোর মধ্যে কিন্তু আমরা লিখে তারপর যোগাযোগ করি, তাই না? এগুলো সবই হচ্ছে লিখিত মাধ্যমে লিখিত মাধ্যমে যোগাযোগের উপকরণ। এরপর যেটা আসে যান্ত্রিক উপকরণ, কোনো যন্ত্রের মাধ্যমে আমরা যে যোগাযোগ করি, সেগুলো হচ্ছে তোমাদের যান্ত্রিক উপকরণ। যেমন হতে পারে একটা বলে মোবাইল ফোন, সেম ভাবে কম্পিউটার, ল্যাপটপ, মাইক্রোফোন, লাউড স্পিকার, এই যে আমি কথা বলতেছি একটা মাইক্রোফোন লাগানো আছে, সামনে একটা ক্যামেরা আছে, এগুলো সবই কিন্তু তোমার যান্ত্রিক উপকরণের উদাহরণ। আচ্ছা, আশা করতেছি এই অংশটুকু তোমরা ভালো মতো বুঝে গেছো, এটাতে কোনো সমস্যা থাকার কথা না। তো তোমাদের বইয়ে এই যোগাযোগের উপকরণ গুলা, যে যোগাযোগের উপকরণ, মাধ্যম, এগুলার পরে হচ্ছে দুইটা নমুনা দেওয়া আছে, নমুনা পাঠ আর কি। তো সেই নমুনা পাঠে যেটা দেওয়া ছিল, ওটা হচ্ছে তোমাদের এক্সারসাইজ হিসেবে থাকবে, মানে তোমাদের হোমওয়ার্ক আর কি। আমি পরবর্তীতে দেখবো যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা কথাটা। আচ্ছা, তোমাদের আরেকটা কথা একটু বলি। উম যোগাযোগের মাধ্যমটা যে বললাম, যান্ত্রিক মাধ্যম, প্রত্যক্ষ মাধ্যম, লিখিত মাধ্যম, উল্টা দিকে আরেকবার ফেরত আসলাম। আমি কি একই সাথে জাস্ট এক মাধ্যমেই যোগাযোগ করতে পারবো, এমন কোনো ধরাবাঁধা নিয়ম আছে? এমন কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই। কোনো একটা জায়গায় একজন ব্যক্তি একই সাথে একাধিক মাধ্যমেও কিন্তু যোগাযোগ করতে পারে। যেমন ধরো, এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি, ক্লাস নিচ্ছি, এক তো হচ্ছে দেখো আমি কিন্তু বোর্ডে লিখতেছি বা কিছু একটা লেখা আছে, এটা কিন্তু এক ধরনের একটা লিখিত যোগাযোগ হচ্ছে।
আরেকটা যেটা আমি কথা বলতেছি, আমার কথা তোমরা যন্ত্রের থ্রু শুনতেছো, যন্ত্রের মাধ্যমে শুনতেছো, এটা কিন্তু আরেক ধরনের যোগাযোগ। তার মানে কিন্তু এখানে একই সাথে দুই ধরনের যোগাযোগ হইতেছে। আশা করতেছি ব্যাপারটা বুঝতে পারতেছো যে একই সাথে কিন্তু একই জায়গায় একাধিক রকমের যোগাযোগ হতে পারে, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবা। ঠিক আছে? আচ্ছা, এরপর তোমাদের যেটা আসে, তোমাদের বইয়ে এরপর এই দুইটা নমুনার পরে একটা সাহিত্য নমুনা দেওয়া আছে। সাহিত্য নমুনাটা কি? আগুনের পরশমণি নামের একটা উপন্যাস। উপন্যাসটা কে লিখেছেন? লিখেছেন হচ্ছে খুবই পরিচিত, বর্তমান সময়ের খুবই পরিচিত আলোচিত একজন লেখক। লেখকের নাম হচ্ছে হুমায়ুন আহমেদ। ওনার সম্পর্কে বিস্তারিত আজকে ওইভাবে বলবো না, খুব বেশি সময় নাই মেবি আমাদের হাতে। তো উপন্যাসটা আহ খুবই মজার একটা, ভালো একটা, অনেক সুন্দর একটা উপন্যাস। উপন্যাসটা তোমার মেইনলি হচ্ছে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে করা একটা উপন্যাস। তো এই উপন্যাসটা তোমরা চাইলে হচ্ছে বাইরে থেকে বা কোনোভাবে কালেক্ট করে গুগলে পাবা তোমরা পুরাটা, বা তোমরা যদি চাও আমি তোমাদের হচ্ছে লেকচার নোটের সাথে উপন্যাসটার বইয়ের সফট কপিটা দিয়ে দিতে পারি। তো এই উপন্যাসটা কিন্তু আগুনের পরশমণি উপন্যাস যেটা, এটা কিন্তু হচ্ছে চলচ্চিত্র আকারেও প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্র আকারে যে বানানো হয়েছে সেটার পরিচালক কিন্তু হুমায়ুন আহমেদ স্যার নিজেই। আচ্ছা, হুমায়ুন আহমেদ এই নামটা কিন্তু আহ এই সময়ে শুনে নাই বা ওনার সম্পর্কে জানে না এমন বাচ্চা কাচ্চা বুড়ো কেউ থাকার কথা না। স্পেশালি ওনার সৃষ্টি করা কিছু চরিত্র, যেমন হচ্ছে হিমু। হিমু চরিত্রের নাম সবারই শোনার কথা, কে না হিমু হতে চায়, তাই না? হিমু, তারপর হচ্ছে মিসির আলী, খুব আলোচিত দুইটা চরিত্র। আচ্ছা, এই দুই চরিত্রের স্রষ্টা যিনি, যিনি সৃষ্টি করেছেন এই দুইটি চরিত্র, উনি হচ্ছেন হুমায়ুন আহমেদ। ওনার আরো অনেক অনেক সুন্দর হচ্ছে উপন্যাস আছে, অনেক সুন্দর সুন্দর লেখা আছে, অনেক লেখা উনি হচ্ছে নিজেই চলচ্চিত্র রূপে রূপ দিয়ে গেছেন। তোমরা হচ্ছে এর মধ্যে অনেকেই দেখার কথা, অনেক অনেক নাটক সিনেমা দেখার কথা ওনার। যদি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো, কারণ তোমরা অবশ্যই অনেক কিছু মিস করতেছো যদি না দেখে থাকো, তাই না? বাংলার আহ আধুনিক সাহিত্য, যেটা আধুনিক সাহিত্যের একটা মোটামুটি বিশাল বড় অংশ ওনার এই কাজগুলো দখল করে আছে। তো তোমরা অবশ্যই কিছু কিছু হলেও ওনার কিছু কাজ দেখবা বা পড়ার চেষ্টা করবা। এই যে বললাম হুমায়ুন আহমেদের হচ্ছে লেখা হিমু, মিসির আলী, এগুলো কিন্তু হচ্ছে ওনার লেখা দুটি উপাখ্যানমালা। উপাখ্যান কি জিনিস? উপাখ্যান হচ্ছে তোমার ধারাবাহিক কিছু উপন্যাস বা গল্পের সমষ্টি, এগুলাকে একত্রে বলে হচ্ছে উপাখ্যান। হিমু কিন্তু শুনবা যে হিমুর একসাথে অনেক 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 বই বের হয়েছে, সবগুলো হচ্ছে একসাথে সিরিজ হিসেবে সেল করে। মিসির আলীর ক্ষেত্রেও কিন্তু সেম, এগুলোকে বলা হয় হচ্ছে উপাখ্যান মালা। ওনার আরেকটা হচ্ছে তোমার খুবই কমন উপাখ্যানমালার মধ্যে একটা আছে হচ্ছে শুভ্র। ওনার পরিচিত উপন্যাসের মধ্যে আছে হচ্ছে নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, এসব দিনরাত্রি, ফেরা, বহুব্রীহি, কোথাও কেউ নেই, কৃষ্ণপক্ষ, মেঘ, মেঘ বলছে যাব। এই যে দেখো আগুনের পরশমণি, যেটা আমরা আজকে যেটা সম্পর্কে টুকটাক একটু জানার চেষ্টা করব। তারপর 1971, জ্যোৎস্না ও জননীর গল্প, খুবই কমন, খুবই শোনা যায় এটার নাম। তারপর হচ্ছে দেয়াল। এগুলোর নাম কিন্তু সবারই কম বেশি শোনার কথা। যদি না শুনে থাকো তাহলে বলবো যে কিছু কিছু করে অবশ্যই তোমরা নিজেরা নিজেরা পড়বা, পড়ার চেষ্টা করবা যে আসলে উনি কেমন লিখতেন, কেন ওনার কথা সবাই এত বলে, কেন ওনার লেখা সবাই পড়তে চায়, পড়ে বা ফলো করে, তাই না? এই ব্যাপারগুলো তোমরা অবশ্যই জানার চেষ্টা করবো, কারণ বাংলা সাহিত্যের একটা বড় অংশ জুড়ে কিন্তু হুমায়ুন আহমেদ স্যার আছেন। আচ্ছা, তো হুমায়ুন আহমেদের এই যে বললাম আগুনের পরশমণি উপন্যাসটার কথা, এটা হচ্ছে তোমাদের এই উপন্যাসটার যেটা করা হয়েছে যে খুব অল্প একটা অংশ, মাঝ থেকে না, শুরুর দিকের একদম অল্প একটা অংশ দেওয়া হয়েছে। তো এই অংশটুকুর মধ্যে যে চরিত্রগুলো আসছে, একটা চরিত্র আছেন হচ্ছে বদিউল আলম। বদিউল আলম এই উপন্যাসটার একজন কেন্দ্রীয় চরিত্র, যাকে ঘিরে মেইনলি এই উপন্যাসটা রচিত হয়েছে। বদিউল আলম কে ছিলেন? উনি ছিলেন হচ্ছে একজন গেরিলা যোদ্ধা। গেরিলা যোদ্ধা মানে কি? গেরিলা যোদ্ধা মানে তুমি হচ্ছে আমাদের এখন থেকে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় চলে যাও। ওই সময় কিন্তু আহ মেইনলি আমাদের দেশের যারা হচ্ছে তরুণ যুবক যারা ছিল, এদের নিয়ে কিছু ছোট ছোট দল গঠিত হতো। তারা যেটা করতো, বিভিন্ন জায়গায় প্ল্যান করে
হঠাৎ করে অতর্কিত হামলা করতো। অতর্কিত হামলা মানে হঠাৎ করে হামলা করতো। হামলা করে হচ্ছে এটার উদ্দেশ্য ছিল মেইনলি ওই জায়গার হচ্ছে পাকিস্তানি বাহিনী যারা ছিল, যাদের আন্ডারে ছিল, তাদেরকে মোটামুটি ভড়কে দেওয়া বা জানান দেওয়া যে না, আমরা আছি, আমরা দেশের স্বাধীনতার জন্য আমরা সচেতন বা কাজ করে যাচ্ছি। আচ্ছা, এমনই একটা গেরিলা দলের একজন আহ যোদ্ধা ছিলেন হচ্ছে বদিউল আলম, যে এই এই উপন্যাসের একজন কেন্দ্রীয় চরিত্র। আচ্ছা, এরপর আসেন হচ্ছে মতিন সাহেব। মতিন সাহেব হচ্ছে এই উপন্যাসের অন্যতম আরেকজন প্রধান চরিত্র, যার হচ্ছে এই বদিউল আলমের সাথে অনেক বেশি ইন্টারাকশন হওয়ার কথা এই উপন্যাসে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে ইদ্রিস মিয়া। ইদ্রিস মিয়া হচ্ছেন এলাকার একজন দোকানদার। তো তোমরা যখন এই উপন্যাসটা পড়বা বা এই অংশ যতটুকু দেওয়া আছে, তখন দেখবা যে উপন্যাসের শুরুতেই ইদ্রিস মিয়া, যিনি এলাকার দোকানদার, উনি হচ্ছে বদিউল আলমকে আহ একটা জায়গা বলতে এখানে হচ্ছে মতিন সাহেবের বাসা মেইনলি, যেখানে হচ্ছে এই গেরিলা যোদ্ধাদের আসার কথা বা বদিউল আলমের থাকার কথা, সেই জায়গাটা হচ্ছে দেখিয়ে দেন। এখান থেকে মেইনলি কি বোঝা যায়? এখান থেকে মূলত বোঝা যায় যেটা, যে আমাদের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধটা হয়েছে, স্বাধীনতা মুক্তিযুদ্ধ, এই যুদ্ধটা কিন্তু তোমার মূলত যে সশস্ত্র বাহিনী যারা, তাদের হাত দিয়ে আসছে, এই স্বাধীনতাটা যে তাদের হাত দিয়ে আসছে, ব্যাপারটা কিন্তু তা না। দেশের যে সাধারণ জনগণ, তারাও কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে, নিজের জায়গা থেকে সহায়তা করার চেষ্টা করেছেন। ঠিক আছে? এই ব্যাপারগুলো তোমরা হচ্ছে যখন স্পেশালি যদি তোমরা পারো কখনো, তোমরা কোনো মুক্তিযোদ্ধার সাথে যদি সরাসরি কথা বলার তোমাদের কখনো সুযোগ হয়, বা তাদের সরাসরি লেখা কোনো বই পড়ার সুযোগ হয়, এই ব্যাপারগুলো কিন্তু তখন তোমরা আরো ভালো জানতে পারবা। তারা কিন্তু তাদের নিজেদের জীবনের যে অভিজ্ঞতা, যে ওই সময় তারা আসলে কি ফেস করেছেন, দেশের সাধারণ জনগণ যারা ছিল তারা কিভাবে তাদের যুদ্ধে সহায়তা করতো, কিভাবে যুদ্ধে জয় করতে, বা কিভাবে তাদের বাঁচিয়েছিল, কিভাবে তাদের লুকিয়ে রাখতো, তাদের খাবার বা পানির যোগান দিত, কোথায় হচ্ছে রাজাকার বাহিনী আছেন, আহ এই ব্যাপারগুলা কারা খোঁজ দিত, এগুলা কিন্তু যখনই এই কাহিনীগুলো ঘাটতে যাবা, এই ইতিহাস ঘাটতে যাবা, তখন কিন্তু বারবার তোমাদের সামনে অনেক অনেক সাধারণ মানুষের নাম চলে আসবে, যাদের হয়তো আহ মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিতিটা নাই। আচ্ছা, তো এখানে যেটা বললাম, এতগুলা কথা বলার মেইনলি কারণই হচ্ছে এটা, যে ইদ্রিস মিয়ার কথা যে এখানে বলা হয়েছে, ইদ্রিস মিয়া কিন্তু হচ্ছে এলাকার একজন দোকানদার, খুবই সাধারণ একজন মানুষ। তিনি যেটা করতেছিলেন, যে দায়িত্ব নিয়ে গেরিলা যোদ্ধাদের উনি হচ্ছে থাকার জায়গাটা দেখিয়ে দিচ্ছিলেন। ঠিক আছে? এরপর আসেন আরেকজন ব্যক্তি, সুরমা নামের একজন মহিলা, যিনি হচ্ছেন এই যে যার কথা বললাম মতিন সাহেব, এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র, উনি হচ্ছেন মতিন সাহেবের স্ত্রী। তো তোমরা যখন উপন্যাসটা পড়বা, তখন তোমরা দেখতে পারবা যে শুরুতে যখন বদিউল আলম মতিন সাহেবের বাসায় আসেন, তো শুরুতে কিন্তু সুরমা, সুরমা যার কথা বলা হচ্ছে, উনি হচ্ছে কিছুটা শঙ্কা বোধ করেন। কারণ কি? কারণ এই উপন্যাসে আরো দুইটা চরিত্র আছে, রাত্রি আর অপলা। রাত্রি আর অপলা কে? তারা হচ্ছে মতিন সাহেব আর সুরমার দুইজন মেয়ে। তো ওই সময় যখন হচ্ছে বদিউল আলম এই মতিন সাহেবের বাসায় থাকতে আসে, তাদের প্ল্যান মাফিক আর কি, আত্মীয় হিসেবে থাকতে আসছে এমন না, প্ল্যান মাফিক তাদের যেটা হয় যে বদিউল আলম মতিন সাহেবের বাসায় থাকবে, সেখান থেকে সব গেরিলা যোদ্ধাদের সব প্ল্যান পরিচালিত হবে। তো সুরমা, যিনি, ওনার মাথায় এটা আসে যে হায় হায়, আমার তো দুইটা মেয়ে আছে, তো আমার এই দুইটা মেয়ের আহ কি হবে? এইভাবে একজন গেরিলা যোদ্ধা আমাদের এখানে এসে থাকতেছে, যদি তাদের কোনো বিপদ হয়, এই ব্যাপারটাই তার মাথায় কাজ করতে থাকে, আর এর জন্য সে শঙ্কা বোধ করতে থাকে। বাজে কি আমারটা? আচ্ছা, শুরুতে সুরমা কিন্তু শঙ্কাবোধ যদি করেও, পরবর্তীতে সে যখন বদিউল আলমের সাথে সরাসরি কথা বলে, বদিউল আলমের সাথে সরাসরি কথা বলার পর তার মধ্যে যে শঙ্কাবোধটা, সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যায়। বদিউল আলমের যে দেশের জন্য, যে দেশের লড়াইয়ের জন্য যে মনোভাবটা, দেশের স্বাধীনতার জন্য যে মনোভাবটা, সেটা কিন্তু সুরমার মনেও কাজ করে। মতিন সাহেবের মনে তো আগে থেকে কাজ করতেছিল। শুরুতেই দেখবা মতিন সাহেব খুবই হচ্ছে ওয়েলকামিং একটা তার ব্যবহার। মতিন সাহেব বদিউল আলম আসতেছে, তাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছে, থাকতে দিচ্ছে,
তার সাথে আলাপ আলোচনা করার চেষ্টা করতেছে, তাকে একটু সহজ সরল করার চেষ্টা করতেছে, মানে তাকে একটু স্বাভাবিক করার চেষ্টা করতেছে, তার কাছ থেকে দেশের পরিস্থিতি জানার চেষ্টা করতেছে। এই সবই কিন্তু হচ্ছে তোমার এই বদিউল আলমকে একটু স্বাভাবিক করার জন্য, তাই না? আচ্ছা, এখন গেল এই যে সুরমার কথা গেল, তারপর হচ্ছে রাত্রি আর অপলার কথা গেল। রাত্রি আর অপলাকে মতিন সাহেবের দুই স্ত্রী, সরি দুই মেয়ে, সরি সরি। আচ্ছা, আর এরপরে আরেকজন যে আসে, সে হচ্ছে, তার কথাটা এখানে পুরোপুরি নাই, তোমাদের উপন্যাসে যে অংশটুকু দেওয়া আছে শুধু বিনতির রুম বলে একটা টার্মে জায়গায় আছে, সেখান থেকে এই চরিত্রটা নেওয়া। বিনতি, সে হচ্ছে এই উপন্যাসে মতিন সাহেবের বাসার কাজের মেয়ে থাকে আর কি। আচ্ছা, উপন্যাসটা তোমরা যখন পড়তে যাবা, তো শুরুতেই তোমরা এমন একটা আহ পরিবেশ দেখতে পারবা যে এমন সময় যে সন্ধ্যার বিকালের একটু শেষ মুহূর্ত, কারফিউ চলে, কারফিউ শুরু হবে এমন একটা সময়। কারফিউ বলতে কি? কারফিউ বলতে হচ্ছে মেইনলি নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা কি ধরনের নিষেধাজ্ঞা? এই আমাদের যখন স্বাধীনতা মুক্তিযুদ্ধ হয়, বেশিরভাগ সময় যেটা করা হতো, একটা আহ সন্ধ্যার পর পর কেউ বাইরে বের হতে পারবে না, বা ধরো বাইরে বের হলেও একজনের বেশি মানুষ একসাথে হাঁটতে পারবে না। এখনো কিন্তু তোমাদের হচ্ছে অনেকের কারফিউর কথা জানার কথা, তাই না? এই কারফিউ ব্যাপারটা হচ্ছে এরকম যে কেউ বাইরে থাকতে পারবে না। তো এটার জন্য যেটা হতো যে এই বিকালের পর বা সন্ধ্যার পর পর তোমার হচ্ছে রাস্তাঘাট বা বাইরের পরিবেশ অনেক সুনসান হয়ে যেত, নীরবতা দেখা দিত। এমনিতেও তো ওই সময় পরিবেশটা এমনই ছিল, ভারী থাকতো পরিবেশ, কারণ সবার মনে ভয়। কি ভয়? যে কখন না জানি পাকিস্তানি বাহিনীরা আসবে। আটকে গেছে? আচ্ছা, তোমরা যারা হচ্ছে ক্লাসে জয়েন আছো, তোমরা ক্যামেরাটা আর মাইকটা অবশ্যই একটু অফ রাখো, কারণ এই ক্লাসটা কিন্তু একই সাথে তোমাদের এক তো একই সাথে জুমে হচ্ছে, আবার হচ্ছে ফেসবুক লাইভেও হইতেছে। তো তুমি যদি ক্যামেরা অন করো, তোমার কিন্তু তুমি যা দেখাইতেছো ওগুলা কিন্তু ফেসবুক লাইভেও চলে যাবে, ঠিক আছে? আর এমনিতেও ক্লাসের মধ্যে কিন্তু ব্যাপারটা একটু বিরক্তিকর। তো তোমরা একটু অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবা যে যারা জুমে জুমে জয়েন হচ্ছ, আজকে যারা হয়েছো বা নেক্সটে যারা থাকবা ক্লাসে, অবশ্যই কিন্তু নিজের মাইক্রোফোনটা, যে পর্যন্ত না আমি বলবো যে মাইক্রোফোন অন করে কথা বলো বা কিছু একটা, সে পর্যন্ত অবশ্যই এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? যে কোনো ক্লাসই হোক, মাইক্রোফোন আর ক্যামেরা যেন অফ থাকে, ঠিক আছে? আচ্ছা, আমি আমার আলোচনায় আবার ফেরত যাই। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আসলে দেশের অবস্থাটা কেমন ছিল? দেশের অবস্থাটা মেইনলি যেমন ছিল, এখানে কিন্তু তোমাদের এই আগুনের পরশমণি যে উপন্যাসের যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু দেখানো হয়েছে হচ্ছে ঢাকার একটা এলাকার একটা পরিবেশের ব্যাপারটা দেখানো হয়েছে এই জায়গায়। তো এখানে যেটা হতো যে সন্ধ্যার আগে, যদিও সন্ধ্যার পর কারফিউ শুরু হবে, কিন্তু সন্ধ্যার আগে বিকালের দিকেই দেখা যেত যে মোটামুটি পরিবেশ একদম থমথমে। কারণ কি? মানুষের মনে ভয়, কখন না জানি এই পাকিস্তানি বাহিনী চলে আসবে, কখন না জানি হুট করে গোলাগুলি শুরু হয়ে যাবে, কার না কার জীবন চলে যাবে, তাই না? জীবনের ভয় কার না আছে? এর জন্য যেটা হতো, তারা যেটা করতো, খুব বেশি জরুরি দরকার ছাড়া কেউ বাইরে বের না হওয়ার চেষ্টা করতো। আর যদি বের হতো, তাহলে যেটা করতো যে যত দ্রুত সম্ভব তারা বাসায় চলে যেত। তো এরকম একটা দিন, এই দিনে হচ্ছে তোমার বিকালের সময় রাস্তাঘাটে কেউ নেই। তো শুরুতেই তোমাদের এমন একটা চিত্র দেখানো হবে যে একটা লোক, এই যে ইদ্রিস মিয়া, ইদ্রিস মিয়া সে তার দোকান বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে? সে দোকান বন্ধ করে দিচ্ছে, এদিকে হচ্ছে কারণ কি? কারণ কোনো ক্রেতা নেই। আর থাকবেও কিভাবে, দেশের যে অবস্থা, এই যে বললাম শুনশান নীরবতা, কেউ নাই বাইরে। এই ইদ্রিস মিয়া দোকান বন্ধ করতেছে, আর এদিকে উনি হচ্ছে মেইনলি, এই যে বদিউল আলমের কথা বললাম, বদিউল আলমের জন্য উনি হচ্ছে অপেক্ষা করতেছিলেন। কারণ কি? বদিউল আলম আসবে আর সে হচ্ছে যেটা করবে, বদিউল আলমকে এই যে মতিন সাহেব, মতিন সাহেবের বাসার ঠিকানা দেখিয়ে দিবে বা জানিয়ে দিবে। আচ্ছা, তো বদিউল আলম আসে। বদিউল আলমকে সে কিভাবে চিনে? এসে যে পরিচয় দেয় ব্যাপারটা কিন্তু এমন না। বদিউল আলম আসে, এদিকে ওদিকে তাকিয়ে ইতস্তত করতে করতে আসে, এমন একটা ছেলেকে সে দেখতে পায়। তো দেখে সে বুঝে যায় যে এই ছেলেটাই আসলে সেই হবে। কারণ কি? তাদের মধ্যে আগেই অবশ্যই কথা বলা ছিল, তাই না? আচ্ছা, এই তো আহ তখন যেটা হয়, ইদ্রিস মিয়া নিজেই বদিউল আলমকে ডাকে, ডেকে হচ্ছে জিজ্ঞেস করে, আপনি কি কারো বাসা খুঁজতেছেন, মতিন সাহেবের বাসা খুঁজতেছেন? তখন বদিউল আলম বলে, হ্যাঁ খুঁজতেছি। তখন যেটা হয়,
ইদ্রিস মিয়া তাকে দেখিয়ে দেয়, এই যে সোজা যাবেন, সোজা যে সামনেই হচ্ছে বাসাটা, এরকম। তো এটা বলেই ইদ্রিস মিয়া সেখান থেকে দোকান বন্ধ করে হন হন করে হেঁটে চলে যায়। কারণ কি, তারও তো তারা, তার এই হন হন করে হাঁটা দেখেই আহ বদিউল আলম কিন্তু বুঝে যায় হয়তো তার বাসাটা অনেক দূরে, ইদ্রিস মিয়ার বাসা যে সেটা কিন্তু মেবি অনেক দূরে, এই জন্য হয়তো সে এত দ্রুত হেঁটে চলে গেল। আচ্ছা, এরপর যেটা হয়, এরপর যেটা দেখানো হয় উপন্যাসটাতে সেটা হচ্ছে যে ইদ্রিস মিয়া, সরি, বদিউল আলম হচ্ছে মতিন সাহেবের বাসায় যায়। বাসায় গিয়ে মতিন সাহেবকে কয়েকবার ডাকে, মতিন সাহেব বাইরে আসেন, তাদের মধ্যে কথা হয়। বদিউল আলম হচ্ছে তার পরিচয় দেয়, এই কথা টথা বলে তারপর সে হচ্ছে তাদের বাসায় যায়। গিয়ে হচ্ছে রাতটা সে মেইনলি এখানে থাকে, অতটুকু টাইম এখানে দেখানো হয়েছে তোমাদের উপন্যাসে। এরপরেও কিন্তু মেইন উপন্যাসে আরো কিন্তু আরো অনেক সময়ের হচ্ছে কাহিনী কিন্তু আছে। আচ্ছা, ওই রাতের মধ্যে তোমাদের যতটুকু আমি বললাম যে মতিন সাহেব কিন্তু খুবই ওয়েলকামিং ছিলেন, যে আমি একজনকে সহায়তা করতেছি এরকম, সে আছে আমার সাথে, এরকম একটা তার ভাব। কিন্তু এদিকে সুরমা যে উনি কিন্তু ভয় পাচ্ছিলেন। রাত্রি আর অপলা যে তারা হচ্ছে বাসায় ছিল না, কিন্তু সুরমা ভয় পাচ্ছিল যে ওরা তো চলে আসবে, তো যে কোনো সময় ওদের কিন্তু বিপদও হতে পারে, তাই না? এটা কিন্তু খুবই স্বাভাবিক, একটা স্বাভাবিক মানুষের মনে এই চিন্তাটা আসতেই পারে। তো এই চিন্তা থেকেই সুরমা তাকে বলে তুমি কাল সকালেই চলে যাবা, বদিউল আলমকে বলে। কিন্তু বদিউল আলম তো তার সিদ্ধান্তে অনড়, সে যাবে না। সে স্পষ্ট বলে দেয় যে এটা সম্ভব না। কারণ কি, কারণ আমাদের প্ল্যান তো এভাবেই হয়েছে, আমি এখানেই থাকবো, এখান থেকে যাব না। তো তার এই দৃঢ় ভাবমূর্তিতে সুরমার কিন্তু শুরুতে হচ্ছে ভয় পাওয়ার কথা বা একটু বিরক্ত হওয়ার কথা অবশ্যই, যে এভাবে আমি বলতেছি আমার বাসা থেকে একজনকে চলে যেতে, সে তারপরেও যাইতেছে না। কিন্তু সুরমা যেটা হয়, কমপ্লিটলি বিপরীত একটা ভাব দেখায়। সেটা কি হয়, বরঞ্চ সে মোটামুটি খুশি হয়। খুশি হয়ে সে বলে যে আচ্ছা তাহলে তুমি 1 সপ্তাহ থাকবে, তাই তো? বদিউল আলম বলে হ্যাঁ, আমি 1 সপ্তাহ থাকতে চাই। তো সে বলে আচ্ছা ঠিক আছে, এরপরে সে হচ্ছে চলে যাবে, এমন একটা ভাব। তো তাকে মেনলি থাকতে দেয় হচ্ছে এই বিনতির রুমে। এখানে তাদের কথোপকথন শেষ হয়ে তোমার উপন্যাসের এই অংশটা এই জায়গায় শেষ দেখানো হয়। আচ্ছা, তোমাদের মেইনলি এখান থেকে যে কাজ করতে দেওয়া হয়েছে এই উপন্যাসটা, যে এই উপন্যাসটা তোমরা হচ্ছে মেইন উপন্যাস যেটা, সেটা যদি তোমরা কখনো পড়ো, তোমরা দেখবা এরপরে আরো অনেক অনেক কাহিনী আছে, কাহিনী আরো অনেক দূর পর্যন্ত আগায়। সেগুলো এখানে না বলি, যদি হচ্ছে নিজেরা পড়ো তাহলে হচ্ছে দেখা যাবে যে আমি এখানে বলে দেওয়ার কারণে তোমাদের ওই উপন্যাসটা পড়ার মজাটা শেষ হয়ে যাবে। শুধু এতটুকুই আমি শর্টে বলতে পারি যে পুরো উপন্যাসটাই তোমার হচ্ছে এই মুক্তিযুদ্ধের একটা টাইম বেসড। আর এখানে বদিউল আলম, তারপর হচ্ছে রাত্রি, এদের নাম অনেক বেশি আসবে। তো তোমরা চাইলে কিন্তু পড়তে পারো। আচ্ছা, এই যে উপন্যাসটা পড়লা, এই উপন্যাসকে ভিত্তি করে তোমাদের হচ্ছে কিছু ছোট 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 প্রশ্ন দেওয়া হয়েছে। আসলে একটু আমরা দেখি যে আসলে প্রশ্নগুলোতে কি বলা হয়েছে বা কি চাওয়া হয়েছে। আচ্ছা, প্রথম প্রশ্ন, কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে? এই প্রশ্নটা কিন্তু অলমোস্ট সব স্টুডেন্ট ভুল করে। কারণ কি, কারণ এখানে ছোট্ট একটা কনফিউশন আছে। কনফিউশনটা কি, এখানে ধরো মাধ্যমটা দুই রকমের হতে পারে বা দুই ধরনের ভাবটা আসলে বোঝানো হতে পারে। একটা ভাব বোঝানো হতে পারে যে এই যে আমরা একটা সাহিত্যের অংশটা পড়েছি, তো এই সাহিত্য বা এই উপন্যাসটা আসলে কি ধরনের যোগাযোগের উদাহরণ। অথবা আরেকটা যেটা হতে পারে, এই যে উপন্যাসটা পড়লাম, উপন্যাসের ভিতরে কি ধরনের যোগাযোগ হয়েছে, তাই না? এখন দেখো আমাদের কমন সেন্স আসলে কি বলে, উপন্যাসটা যে আমরা পড়েছি, উপন্যাসের ভিতরে কিন্তু অনেক ধরনের যোগাযোগের উদাহরণ ছিল। অথবা এখানে যদি আমি অন্য প্রশ্নগুলো দেখি, দেখো এই মাধ্যমের সাথে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাৎ কি, এই যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে, বা একজন লেখক লেখার সময় কি কি উপকরণ ব্যবহার করেন, এই ব্যাপারগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে এখানে কিন্তু মেইনলি আমাদের উপন্যাসের বাইরের অংশ দেখতে বলতেছে, তোমাকে কিন্তু উপন্যাসের ভিতরে কি বলা হয়েছে সেগুলো কিন্তু চায় নাই। ঠিক আছে? তো এর জন্য আমরা ওই উপন্যাসের বাইরের অংশেই থাকবো, অত ভিতরের অংশ আমরা যাব না। প্রথম প্রশ্ন, এখানে কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে? আমি কিন্তু শুরুতেই বলেছি, যখন হচ্ছে কোনো একজন লেখক কিছু লিখে প্রকাশ করতেছেন, আমরা পড়তেছি সেই জিনিসটা, এই দুইয়ের মধ্যে কিন্তু একটা যোগাযোগ হচ্ছে, লেখক আর পাঠকের মাধ্যমে। সেটা কি মাধ্যমে হচ্ছে? লিখিত মাধ্যমে। কারণ কি, আমরা যে এই যে লেখাটা পড়লাম, উপন্যাস বা আমরা যদি কোনো গল্প পড়ি, এগুলো সব কি হয়, এগুলো কিন্তু লেখা থাকে কোথাও না কোথাও, তাই না? তো এর জন্য এটার অ্যান্সার হবে হচ্ছে লিখিত মাধ্যম। আচ্ছা, এই মাধ্যমের সাথে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাৎ কি?
লিখিত মাধ্যম ছাড়া আমাদের আর কি কি মাধ্যম ছিল যোগাযোগের? আমরা যদি একটু রিকল করার চেষ্টা করি, আগের স্লাইডে আমরা একটু যাই, যদি যোগাযোগের মাধ্যমগুলোর স্লাইডে দেখো, এক তো বললাম লিখিত মাধ্যম, কারণ কি আমাদের এই উপন্যাসটার কথা আসছে, যে উপন্যাসটা কি মাধ্যমে আসলে উনি যোগাযোগ করেছেন। এর বাইরে আর দুইটা মাধ্যম আছে আমাদের, এক তো থাকে হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম, আর আরেকটা থাকে হচ্ছে যান্ত্রিক মাধ্যম। এই তিনের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় সেটা জানতে চাচ্ছে। লিখিত মাধ্যমের মধ্যে আর লিখিত মাধ্যম আর প্রত্যক্ষ মাধ্যমের মধ্যে মেইন যে তফাৎটা সেটা কি, সেটা হচ্ছে যে প্রত্যক্ষ মাধ্যমে আমরা যখন যোগাযোগ করতে যাব, যে কথা বলতেছে বা যে ভাব প্রকাশ করতে চাচ্ছে, আর আমি আমার কথাটা যার কাছে পৌঁছাতে চাচ্ছি, তারা কিন্তু সামনাসামনি থাকবে, মানে একই জায়গায় উপস্থিত থাকবে। আর লিখিত মাধ্যমের ক্ষেত্রে যেটা হবে, তারা একই জায়গায় উপস্থিত থাকবে না বা সামনাসামনি তাদের মধ্যে যোগাযোগটা হবে না। ঠিক আছে? আরো একটা বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে লিখিত মাধ্যমে অবশ্যই মেইন যেটা নাম শুনেই বুঝতেছো, লেখার মাধ্যমে হচ্ছে যোগাযোগটা। প্রত্যক্ষ মাধ্যমে কিন্তু এই লেখালেখির কোনো বালাই নেই। ঠিক আছে? আচ্ছা, লিখিত মাধ্যম আর যান্ত্রিক মাধ্যমের তফাৎটা কোথায়? লিখিত মাধ্যম আমি সরাসরি লিখবো, কোন একটা কাগজ কলম বোর্ড জাস্ট হাতে আমি লিখবো, কিন্তু যান্ত্রিক মাধ্যমের ক্ষেত্রে এখানেও আমি লিখবো বা কথাও বলতে পারি বা ভিডিও কল দিতে পারি, যে কোনো কিছু হতে পারে, কিন্তু এখানে কিন্তু আমি সরাসরি কাগজ কলমে লিখতেছি না। আমি যে লেখার কথাটা বলতেছি, এটা কিন্তু কাগজ কলমে লেখা না, এটা হচ্ছে টাইপ করা যেটাকে বলি আমরা। ঠিক আছে? এটাই হচ্ছে মেইনলি আমার লিখিত মাধ্যম আর যান্ত্রিক মাধ্যমের মধ্যে পার্থক্য। আচ্ছা, প্রশ্নে আবার ফেরত চাই। আচ্ছা, এরপর আমাদের 3 নম্বর প্রশ্ন যেটা, এই যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে? এই যোগাযোগে বলতে কোন যোগাযোগের কথা বলা হয়েছে? এই যোগাযোগে বলতে এই যে লেখক আমাদের, এই আগুনের পরশমণি উপন্যাসটার যে লেখক, উনি যে আমাদেরকে এত সুন্দর একটা উপন্যাস উপহার দিলেন, এই উপন্যাস লিখতেও উনি আসলে কি কি উপকরণ ব্যবহার করেছে। ধরো একজন লেখক কিছু লিখতেছেন, সে কিসে লিখবে? অবশ্যই কাগজে কলমে লিখবে। প্রথমে একটা রাফ আইডিয়া হয়তো উনি কাগজে কলমে লিখেছেন, পরবর্তীতে এটা হয়তো উনি কোনো একটা কম্পিউটারে টাইপ করেছেন, তাই না? সেই টাইপ করা জিনিসটা কোথাও কোথাও পাঠিয়েছেন। তো এখানে উপকরণের মধ্যে যে যে জিনিস আসতে পারে, হতে পারে কাগজ কলম পেন্সিল বা কম্পিউটার, এই সব জিনিসই কিন্তু আসতে পারে। আচ্ছা, একজন লেখক লেখার সময় কি কি উপকরণ ব্যবহার করে থাকেন, এবং একজন প্রকাশক প্রকাশের সময় কি কি উপকরণ ব্যবহার করে থাকেন। এই যে লেখার সময় কি কি উপকরণ ব্যবহার করে থাকেন, এটা কিন্তু এ জায়গায় চলে আসছে যে এই যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে। আচ্ছা, আর প্রকাশের সময় কি কি উপকরণ ব্যবহার করে থাকেন? প্রকাশক ব্যাপারটা আসলে কি? প্রকাশক ব্যাপারটা হচ্ছে একজন লেখক কিছু একটা লিখবেন, রাফ একটা আইডিয়া উনি গুছাবেন, একটা বই আকারে লিখবেন, তো উনি চায় যে এই বইটা আমি প্রকাশ করব। তো প্রকাশটা যার মাধ্যমে হবে, বইটা বাজারে যার মাধ্যমে আসবে, তাকে বলা হয় হচ্ছে প্রকাশক। তো প্রকাশক তখন কি করে, এই লেখকের লেখাটা সে নেয়, নিয়ে হয়তো পুরাটা রিডিং দেয়, প্রুফ রিডিং দেয়, সেটা টাইপ করে, টাইপ করে সেটা হচ্ছে বই বাইন্ডিং এর ব্যবস্থা করে, বাজারজাতকরণের ব্যবস্থা করে। এই সবই কিন্তু হচ্ছে আমাদের প্রকাশক, যে প্রকাশকের কাজ। তো প্রকাশক প্রকাশের সময় কি কি উপকরণ ব্যবহার করে, এর মধ্যে কি আসতে পারে? হতে পারে টাইপিং মেশিন, হতে পারে কম্পিউটার, হতে পারে হচ্ছে প্রেস, সবকিছুই কিন্তু এই উপকরণের মধ্যে চলে আসবে। আচ্ছা, এরপর কি আসে দেখি, এই যোগাযোগের উদ্দেশ্য কি? এই যে আমরা উপন্যাসটা পড়লাম, এই যোগাযোগের উদ্দেশ্য কি? একজন ঔপন্যাসিক বা একজন লেখক কেন লেখেন, তাই না? এখানে কিন্তু মেনলি এটাই বোঝানো হয়েছে, একজন লেখক কেন লেখেন। একজন লেখক, ধরো ওনার মনে কোনো একটা কাহিনী আছে বা কোনো একটা চিত্রকল্প আছে, সেটা যেটা হয় উনি হচ্ছে বই আকারে বা লেখা আকারে যেটা করতে চায়, তার প্রকাশকের সামনে আনতে চায়। প্রকাশক সেটা পড়ে লেখকের মনে কি চলতেছে, লেখক কি বলতে চাচ্ছেন, এই সবকিছু মানে এই যে একটা যোগাযোগের ব্যাপারটা, এইটাই কিন্তু মেইনলি হচ্ছে এই ধরনের এই লিখিত যোগাযোগটার উদ্দেশ্য। আচ্ছা, উপরের সাহিত্য নমুনায় লেখক কি ধরনের অভিজ্ঞতা পাঠকের মধ্যে সঞ্চারিত করেছেন? তুমি এই প্রশ্নটা উত্তর করার আগে শুরুতেই যে জিনিসটা তোমার বুঝতে হবে, যে এই যে আমরা লেখাটা পড়লাম, এই লেখাটা
কিসের উপর ভিত্তি করে লেখা? অবশ্যই আমি এতক্ষণ যে বকবক করলাম, এতক্ষণের বকবকে তোমাদের কিন্তু বুঝে যাওয়ার কথা, লেখাটা হচ্ছে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের একটা সময়ের কথা বলা হয়েছে, তাই না? ঢাকায় একটা সময়। তো এই যে হুমায়ুন আহমেদের জীবনের একটা বড় অংশ কিন্তু ওই সময় চলে গেছে। তো উনি ওনার লেখার মধ্যে এই সময়ের অনেক অনেক কাহিনী ফুটিয়ে তুলেছেন কিন্তু, তাই না? তোমরা হয়তো পড়ে থাকলে তোমাদের জানার কথা। তো এই লেখাটার মধ্যে লেখক মেইনলি যেটা চেয়েছেন, হুমায়ুন আহমেদ মেইনলি যেটা চেয়েছেন, যে ওই মুক্তিযুদ্ধের সময় আসলে দেশের অবস্থাটা কেমন ছিল, কিভাবে দেশের সাধারণ মানুষজন এই গেরিলা যোদ্ধাদের সহায়তা করত, কিভাবে আসলে গেরিলা যোদ্ধারা সশস্ত্র বাহিনীদের বাইরে গেরিলা যোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য নিজেরা সংগ্রাম করেছে, দেশের মানুষজনের মধ্যে মনের অবস্থা ওই সময় কেমন ছিল, কেমন ভয়ভীতি কাজ করত, এই সব কিছু কিন্তু, সব ধরনের ভাব কিন্তু লেখক মেইনলি এই লেখার মাধ্যমে এই অভিজ্ঞতাগুলো পাঠকের মধ্যে সঞ্চালিত করার চেষ্টা করেছেন। আচ্ছা, এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ও উপকরণ ব্যবহার করা যেত? আমরা এখন যে তোমার এই উপন্যাসটা পড়লাম, মনে করো যে তুমি উপন্যাসটা মেইনলি তো বই আকারেই প্রকাশিত হয়েছে, তাই না? এমনও হতে পারতো যে উপন্যাসটা হচ্ছে তুমি কোনো একটা ডিভাইসে, এখন তো সবাই হচ্ছে কেউ বই কিনে না, সরাসরি হচ্ছে পিডিএফ থেকে পড়ে নেয়, তাই না? তো এই যোগাযোগের ক্ষেত্রে হয়তো ওই সময় হলে ওটা বই আকারে প্রকাশই হতো না। এমনও হতে পারতো যে সরাসরি যেটা হলো ইবুক আকারে প্রকাশ হলো, পিডিএফ আকারে তোমরা হচ্ছে ফোনে ওপেন করে সরাসরি ফোনে পড়তেছো, এই আকারেও কিন্তু প্রকাশ হতে পারতো। অথবা আরেকটা কাজ হতে পারতো, বা হয়েছে যেটা, যে চলচ্চিত্র আকারে আসছে, ভিডিও আকারে আসছে, এই ব্যাপারটাও কিন্তু আরেকটা বিকল্প হতে পারে তোমার এই লিখিত উপন্যাসের। আচ্ছা, ভিডিও মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে নতুন কি কি উপকরণ প্রয়োজন হবে? এই যে মাত্রই কিন্তু আমি চলচ্চিত্রের কথা বললাম, তাই না? তো এই চলচ্চিত্রটা বানাতে তোমার আর কি কি উপকরণ প্রয়োজন হতে পারে? এই যে লেখা লিখতে কিন্তু সরাসরি তোমার কি লাগে, একজন লেখক লাগে, বই খাতা নিয়ে উনি বসে যায়, লিখে, শেষ, তাই না? তারপর প্রকাশ করে কোনোভাবে, যাই হোক, শেষ। কিন্তু একটা চলচ্চিত্র বানাতে গেলে কি আসলে এত সহজে করা যায়? তখন কিন্তু এত সহজে করা যায় না। এই লেখাটা কিন্তু শুধু তোমার স্ক্রিপ্ট, যেটাকে আমরা বলি কাহিনীটা, এরপর যেটা লাগতো বিভিন্ন চরিত্র বা বিভিন্ন মানুষ লাগতো, যে এই চরিত্রটা এ করবে, সে করবে, এই অভিনয়টা করবে, একটা জায়গা লাগতো, ক্যামেরা লাগতো, পিসি লাগতো, তাই না? এই সব কিছুই কিন্তু লাগতো, ভিডিও এডিটিং সফটওয়্যার লাগতো, বিভিন্ন ধরনের সফটওয়্যার, সাউন্ড এডিটিং সফটওয়্যার, অনেক কিছু আছে। এই সব কিছুর মাধ্যমে কিন্তু এই নতুন নতুন উপকরণগুলো ব্যবহার করে আমরা ভিডিওর মাধ্যমে এই উপন্যাসটা উপস্থাপন করতে পারতাম। আচ্ছা, এই গেল তোমাদের হচ্ছে এই উপন্যাস রিলেটেড প্রশ্ন। এরপর সর্বশেষ বইয়ে তোমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে বাস্তব ক্ষেত্রে যোগাযোগের হচ্ছে প্রয়োগটা। এই যে বলতেছি, এত কথাবার্তা বলতেছি, এত কিছু, কিভাবে কিভাবে যোগাযোগ করা যায়, এত কিছু শিখাচ্ছি, লাভ কি আসলে, তাই না? বইয়ে খাতায় কলমে এত পড়ে আসলে লাভ কি? এটা যেটা আমাদের এই পড়ার মেইন উদ্দেশ্যটা এটাই, যে আমরা যেন আমরা এই পড়া থেকে যে অভিজ্ঞতাটা লাভ করতেছি, এটা যেন আমরা পরবর্তীতে আমাদের জীবনে কাজে লাগাতে পারি। ঠিক আছে? এখানে দেখো, তোমাদের যে জিনিসটা বলা হয়েছে যে তোমাদের কিছু সমস্যা দেওয়া হয়েছে বই, সেটা আমি আলাদা করে জাস্ট ছক আকারে বসিয়ে দিয়েছি। এটা যেটা বলা হয়েছে যে এখানে দুই ধরনের সমস্যা দেওয়া হয়েছে, বিদ্যালয়ের কিছু সমস্যা, ধরো তোমার স্কুলে এই সমস্যা আছে, অথবা তোমার এলাকার হচ্ছে কিছু সমস্যা। তো এই দুই ধরনের সমস্যা তুমি সমাধান করার জন্য কার সাথে যোগাযোগ করবে সেটা চাওয়া হয়েছে। এখন দেখো, খুব সহজ ভাষায় যদি বলি, বিদ্যালয়ে যখন কোনো সমস্যা হয়, বিদ্যালয়ের হয়তো প্রশাসনের সমস্যা হতে পারে, বা বিদ্যালয়ের যে অবকাঠামো সেটা সমস্যা হতে পারে, অবকাঠামো বলতে বিল্ডিং ধরো বা ক্লাসরুম ধরো, এই ধরনের যে সমস্যাগুলা, এইগুলা যে সর্বোচ্চ যে ব্যক্তি, তার কাছে কিন্তু আমরা যোগাযোগ করবো। বিদ্যালয়ের সর্বোচ্চ ব্যক্তিকে অবশ্যই আমরা জানি একজন প্রধান শিক্ষক, তাই না? বিদ্যালয়ের ক্ষেত্রে আমরা এর জন্য বিদ্যালয়ের যত সমস্যা, এই সব কিছুর জন্য আমরা যোগাযোগ করব সরাসরি হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে। এখন যদি এমন হতো বিদ্যালয়ের কোনো একটা সমস্যা, তোমার পার্সোনাল সমস্যা বলতে ধরো তুমি একদিন বা 2 দিন ক্লাসে আসতে পারো নাই, হুম,
এই পার্সোনাল সমস্যাগুলো কিন্তু বা নিজস্ব একান্ত নিজস্ব যে সমস্যাগুলা সেগুলোর জন্য কিন্তু আমরা সরাসরি যোগাযোগ করতাম হয়তো আমাদের শ্রেণী শিক্ষকের কাছে, বা শ্রেণী শিক্ষক হয়তো বলতো যে যাও তুমি হচ্ছে তোমার প্রধান শিক্ষকের কাছ থেকে পারমিশন নিয়ে আসো, তাই না? এমন কিন্তু হয় সচরাচর। অনেক স্ট্রিক্ট স্কুল যেগুলো আছে তারা কিন্তু দেখা যায় যে সহজে কোনো কিছু পারমিশন দিতে চায় না। ধরো 2-1 দিনের ছুটি দরকার বা ছুটি কাটায় আসছো, পরীক্ষা দিতে পারো নাই, সেটার পারমিশন দরকার। তখন কিন্তু দেখা যায় যে ক্লাস টিচাররা তখন সচরাচর নিজেরা পারমিশন দিতে চায় না, ছোটখাটো ক্ষেত্র হলেও। তো এসব ক্ষেত্রে বিদ্যালয়ের একজন সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর কোন এলাকার সমস্যা বলতে মেইনলি যেটা বোঝায় যে তুমি যে এরিয়ায় থাকো, ধরো তুমি যদি আহ শহর এরিয়ায় থাকো, একদম একদম শহর এরিয়ায় যদি থাকো, সেই ক্ষেত্রে হতে পারে হচ্ছে মেয়র। শহর এরিয়া বলতে হচ্ছে সিটি কর্পোরেশন এরিয়া হতে পারে বা পৌরসভা এরিয়া হতে পারে। এসব ক্ষেত্রে কিন্তু ওই এরিয়াটার সর্বোচ্চ ব্যক্তি হচ্ছেন একজন মেয়র। আর হচ্ছে ধরো একটু গ্রাম টাইপের এলাকা, যেগুলো উপজেলা টাইপের এলাকা, সেই ক্ষেত্রে চেয়ারম্যান। এগুলো তোমাদের কিন্তু জানার কথা, যে যে জায়গায় থাকো তোমাদের কিন্তু আশেপাশের এই ব্যাপারগুলো জানার কথা, তাই না? তো এই হচ্ছে তোমাদের যোগাযোগ কার সাথে করবা আর কিভাবে যোগাযোগ করবা। স্কুলের ক্ষেত্রে এখন পর্যন্ত, স্কুল কলেজের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে প্রচলিত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আবেদনপত্র লেখা। ইভেন এলাকার যে সমস্যার কথা বললাম, এই ক্ষেত্রেও সবচেয়ে প্রচলিত ব্যাপার হচ্ছে আবেদনপত্র লেখা। কিন্তু এলাকা বা দেশের আরো বড় রকমের সমস্যা সমাধানের জন্য আমরা কিন্তু আবেদনপত্র ছাড়াও আরো অনেক মাধ্যমেই যোগাযোগ করতে পারি। সেগুলো আমরা যেটা করব পরবর্তীতে, আরো ক্লাস আমাদের আছে, আরো টপিক আছে সামনে, আমরা আস্তে ধীরে আরো অনেক কিছু শিখবো। ধরো যে জিনিসগুলো আছে প্রতিবেদন, ইমেল, এই ব্যাপারগুলো আমি পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের রাখছি। তো তখন আমরা দেখে নিব বা শিখে নিব যে কিভাবে তুমি একটা ইমেল লিখবে, কিভাবে একটা প্রতিবেদন লিখতে পারো, সেই প্রতিবেদনটা কিভাবে কোথায় কার কাছে পাঠাতে হবে, এই ব্যাপারগুলো সবই কিন্তু আমরা পরবর্তীতে আস্তে আস্তে সব ক্লাসের মধ্যে শিখে যাব। আচ্ছা, ক্লাস হচ্ছে আজকে মোটামুটি এতটুকুই। তো আশা করি কারো কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে আচ্ছা, হোমওয়ার্ক কিভাবে জমা দিবা? কে কোয়েশ্চেন করছে? আল্লাহ, আমার এখানে তো আসেই নেই। কি অবস্থা, নেট তো ওহ, দেখছো আমি তো দেখতেও পারি না। আচ্ছা, হোমওয়ার্কের ক্ষেত্রে যেটা হবে, তোমরা হোমওয়ার্কটা করবা, করে আমি চাই হচ্ছে সরাসরি তোমাদের কাছ থেকে ব্যাপারটা জানার জন্য। তো তোমরা নেক্সট ক্লাসে যদি হচ্ছে হোমওয়ার্কটা না করতে পারো, সামহাও যদি না বুঝো যে জিনিসটা কিভাবে লিখবো বা কিছু একটা, সেক্ষেত্রে যেটা করতে পারো যে নেক্সট ক্লাসের শুরুতে তোমরা জানাতে পারো বা কমেন্টে বলতে পারো যে এই ব্যাপারটা বুঝি নাই। আর দেওয়ার ক্ষেত্রে তোমরা লিখে রাখো, তোমাদের হচ্ছে পরীক্ষা যে নিব আমরা, ওই পরীক্ষার মধ্যে আমরা হোমওয়ার্কটা সাবমিট করার একটা ব্যবস্থা রাখবো। তোমরা যে সামনে পরীক্ষাগুলো দিবা, এর মধ্যে হোমওয়ার্কটা সাবমিট করার দেখবা হচ্ছে 2টা অপশন দেওয়াই থাকবে। ঠিক আছে, এই ব্যাপারটা তোমরা তখনই দেখতে পারবা। আচ্ছা, আশা করি হচ্ছে পুরো ক্লাসটা তোমরা বুঝছো, কোনো সমস্যা থাকার কথা না। যদি কোনো সমস্যা থাকে তোমরা আশা করি লিখছো কমেন্টে, আর যদি না লিখে থাকো তাহলে পরবর্তীতে তোমরা গ্রুপে যারা হচ্ছে আমাদের পেইড স্টুডেন্ট আছো, পেইড কোর্সের স্টুডেন্ট, তারা কিন্তু চাইলে গ্রুপে হচ্ছে তোমরা পোস্ট করতে পারো তোমাদের সমস্যার কথা। তোমাদের যে সুমাইয়া নীলা আপু আছেন স্ক্রিন টিচার, উনি হচ্ছে তোমাদের প্রবলেমটা সলভ করে দিবে। আর অবশ্যই অবশ্যই লেকচার নোটটা আপলোড করার সাথে সাথে পুরোটা পড়ে শেষ করে ফেলবা টপিকটা। আর হচ্ছে পরবর্তীতে সব পড়াটা শেষ হলে, সব বোঝা শেষে তোমরা গিয়ে এক্সামটা দিয়ে তোমাদের প্রিপারেশনটা, তোমাদের পড়াটা পুরোপুরি শেষ করবা। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আম এখানেই বিদায় নিচ্ছি আজকের ক্লাস থেকে। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।